পাক যুদ্ধ যেটা চলছে পাকিস্তান এবং ভারতে, এই যুদ্ধে এই পর্যন্ত 60% পয়েন্ট পাকিস্তানের পক্ষে যায় আর 40% ভারতের পক্ষে আসে। সেটা 60% কিভাবে? প্রথম কথা হলো পেহেলগামে যেখানে ঘটনা ঘটেছিল তারা বলেছিল 26 জনই হিন্দু মারা গেছে, দেখা গেল এখন 15 জনই মুসলমান মারা গেছে। তারা যে নিজের ধর্ম নিয়ে ডিবেট করে হিন্দু মুসলমান এই জিকির তুলে পাকিস্তানের কে শায়েস্তা করবে যে চিন্তায় ছিল, তাদের অ্যাচিভমেন্ট রং হয়ে গেছে। যাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাইছে ওরা ভালো করে বুঝতে পারে নাই। ওরা ওই কেডা হিন্দু কেডা মুসলমান, এই যে এখন কইতেছে কলমা পড়ছে, এই করছে সেই করছে, এগুলি সব ভুয়া। ওরা ওখানে এলো বাতারে গুলি করছে, যারে পাইছে সেই মরছে। আরেকটা জিনিস হলো যে তারা আরেকটা জায়গায় হারিয়ে গেছে, সেটা হলো পাঞ্জাব প্রদেশ হলো ভারতের একটা রাজ্য, পাঞ্জাব। তো পাঞ্জাবের হলো খালিস্তান মুভমেন্ট যারা আছেন তারা অলরেডি পাকিস্তানকে সাপোর্ট করছেন। এখন যদি আপনার একটা প্রদেশ এর জনগণ আপনার শত্রু পক্ষরে সাপোর্ট করে ফেলায়, তাহলে তো আপনি অটোমেটিক্যালি আপনার যুদ্ধে হেরে গেলেন। আপনার জনগণ পাকিস্তানের পক্ষে কথা বলবে কেন? সে তো প্রশ্নটা, সে তো মুসলমান না। হ্যাঁ, আপনি বলতে পারতেন যে হায়দ্রাবাদের মুসলমানরা বা উত্তরপ্রদেশের মুসলমানরা মিছিল করতেছে পাকিস্তানের পক্ষে, মেবি হয়তো বা এটা আপনি ধারণা দিতে পারতেন বিশ্বকে। কিন্তু এই যে যারা নাকি পাকিস্তানের পক্ষ অবলম্বন করলো, ভারতীয় নাগরিক খালিস্তানের, তার মানে পাঞ্জাবের নাগরিকরা, তারা তো সবাই হিন্দু ধর্মের লোক বা ভিন্ন ধর্মের লোক। তারা পাকিস্তানের পক্ষে কেন গেল? যারা করেছেন তারা শিখ। যাই হোক, ওইটা রবি ভাই সমস্যা হলো লাগোয়া সীমান্ত পাকিস্তানের সাথে পাঞ্জাবের লাগোয়া সীমান্ত। দুই ভাগ হয়েছে তো না, দুই ভাগ, পাঞ্জাবে দুইটা ভাগ হয়েছে। সেটাই বলতে পাকিস্তানের সাথে সীমান্ত তার, হ্যাঁ ওয়াগা সীমান্ত জন্য। ওইটাই তো না। তাছাড়াও আপনার ঘরের মধ্যে আপনার বউ যদি ইন্ডিয়ারে সাপোর্ট করে, তা আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতেন, অস্ত্র লয়ে যাবেন, গুলি রেখে দিবে। আপনি অস্ত্র নিয়ে যেতে পারবেন, আপনার বউ যদি ভারতের পক্ষ হয় মাস্ট সেটা ক্রিমিনালি করে গুলি রেখে দিবে। আপনি যুদ্ধে যাইতে মরা ছাড়া কোনো উপায় নেই। আপনার দেশের নাগরিক আপনার শত্রু, চির শত্রু পাকিস্তানকে সাপোর্ট করে, একজন দুইজন নাগরিক না তো পাঞ্জাব প্রদেশে। সেই জন্যই বলছি যে এখানে তারা হেরে গিয়েছে। আরেকটা হারছে তারা, সেটা হলো প্রথমেই তারা সিন্দুর জল দিয়ে 5টা দফা দিয়ে পাকিস্তানকে থ্রেট করেছে। পাকিস্তান 8টা দফা দিছে, তার 8টা দফার মধ্যে 2টাই কার্যকরী হয়ে গেছে। একটা হলো তাদের আকাশ সীমা বন্ধ করে দিছে, এখন 700 কোটি টাকা করে ইন্ডিগো এয়ার এবং ইন্ডিয়ান এয়ার লোকসান গুনতে হচ্ছে। তারা হলো পথর যুদ্ধে প্রথমেই এই 3টা জায়গায় বিজয়ী হয়ে গেছে পাকিস্তান। এখন মূল যুদ্ধে আসলে আল্লাহ মাফ করো, আসতে চাই না, আসলে সেটা হলো পরবর্তী বোঝা যাবে। যুদ্ধের রণক্ষেত্র তো বিভিন্ন কৌশল থাকে। যাক, যুদ্ধ সম্বন্ধে এই পর্যন্তই শেষ। এখন আরাকান নিয়ে কথা। আপনি আমার কাছে আজকে এই টপিকসে কথা বলতে আসলে আমার কাছে খুব ব্যথিত মন নিয়ে, খুব দুঃখিত মন নিয়ে কথাটা বলতে হচ্ছে। আমরা 17 বছর, কি বললাম হাসিনুর ভাই, আফসারি ভাই, যে এই যে রেল ট্রানজিট চুক্তি করলো, কি শর্তে হাসিনা আমাদেরকে জানালো না। আমাদের 2টা বন্দর তাদেরকে ব্যবহার করতে দিল, কি শর্তে আমরা জানতে পারলাম না। আদানির থেকে বিদ্যুৎ আনলো, সে চুক্তি কিভাবে করলো আমরা জানতে পারলাম না। ভারতের সাথে রোড ট্রানজিট করলো, কিভাবে করলো আমরা জানতে পারলাম। সকল চুক্তি হাসিনা গোপনে সম্পাদন করেছেন, বিধেই 17 বছর এদেশের জনগণ, ছাত্র, শ্রমিক, কৃষক রক্ত দিয়ে হাসিনাকে বিতাড়িত করতে হয়েছে। আজকে আপনাকে ভারতের আমরা যতই গালি দিই, আফসারি ভাই, হাসিনুর ভাই, একটা জিনিস কিন্তু ভারত এগিয়ে গেছে। সেটা হলো ভারতে যখন পেহেলগামেতে আক্রমণটা হয়ে গেল, সাথে সাথে ও কিন্তু মোদি আপনার সৌদি থেকে চলে আসলো দিল্লিতে। এসে কি করলো, সে সর্বভারতীয় রাজনীতিকদের নিয়ে মিটিং এ বসে বসে সর্বভারতীয় রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দল পার্লামেন্টে যারা আছে সবাইকে নিয়ে এসে মিটিং এ বসে বললো
অপরাধ করুক, অন্যায় করুক, কিন্তু সে ভারতের টোটাল ভারতের রাজনীতিবিদদের সাথে সে বৈঠক করে ফেলতো। আজকে দুঃখের সহিত বলতে হয়, একটা আন্তরাষ্ট্রীয় চুক্তি এবং এটা জিও পলিটিক্স সাথে সম্পৃক্ত, এত বড় একটা চুক্তি আপনি করলেন, এদেশে কি আর কারো দায় দায়িত্ব নাই? এদেশের সেনাবাহিনী কোথায়? এদেশের জনগণ কোথায়? এদেশের রাজনীতিবিদ কোথায়? আপনি রাজনীতিবিদদেরকে ডাকতেন, এই 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 সংলাপের লেগে তো ডেলি ডেলি এই যমুনার মধ্যে যায় চা খাইতে কত কাটা না, নামও শুনি নাই, এমন ছাড়া অজায় মানে বড় বড় কথা কয়। তাইলে আপনি এইটা করতে পারলে, এত বড় একটা চুক্তি আপনি করতে যাচ্ছেন, সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আপনি কেন রাজনীতিবিদদেরকে ডাকলেন? কেন আমাদের বাহিনীর প্রধানদের সাথে বসলেন? কেন আলোচনা করে এটার কি হতে পারে, মন্দ ভালো খারাপ সবকিছু নিয়ে ডিসকাস করে আপনি তো এই কথা বলতে পারতেন যে আমি তো তোমাদের সাথে আলাপ করেই আমি এটা করছি। আপনি তো সে কথাটাও বলতে পারবেন না। এটা যদি এফেক্টিবল কিছু না হয়, যখন এটা আমাদের দিকে ঘুরে আসবে বন্দুকের নল, তখন আপনি কি উত্তরটা দিবেন জনগণের কাছে, এদেশের মানুষের কাছে? আপনি অনেক বড় ধরনের উচ্চমানের মানুষ, গ্লোবাল ম্যান, আপনি সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি কি এই কাজটা যে করলেন, আপনি নিজেও তো নিগৃহীত হয়েছেন হাসিনার হাতে। আপনাকে কোর্টের বারান্দায় 8 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। আপনার তো সেই লোকটা, আপনার নাম ডক্টর ইউনূস। তা আপনি সারা জীবন বড় কইছেন আমাদের সাথে যে হাসিনা একতরফাভাবে শক করতেছে, এগুলি নিয়ম নাই, আন্তর্জাতিক চুক্তি করতে হলে এটা জনসমক্ষে প্রকাশ করতে হয়, সংসদে প্লেস করতে হয়। আপনিও কইছেন। আপনি নিজের চুক্তিটা যে করলেন, কার লোক কথা কইছেন? কারোর সাথে কথা বলছেন? আর চুক্তির যে ধারা, এগুলি তো বলেন নাই কাউকে। যতটুকু আমরা মিডিয়া বা বিভিন্ন পারসেপশনে জানতে পারছি, একটাও তো আপনার পক্ষের চুক্তি না, একটাও তো আপনার পক্ষে না, সবগুলি তাদের পক্ষে। আজকে আমি মানবিক করিডোর দিব, এই জায়গায় যদি আমি এইভাবে আসি, আফসারি ভাই, আমরা যখন রেল করিডোর দিয়েছিল হাসিনা, তখন আমরা কি বলছিলাম? এই রেলগাড়িতে করে 7 সিস্টার অস্ত্র যাবে বলছি না আমরা? এই টকশোগুলি দিয়ে বলছি আমরা যে আপনি যে মানবিক করিডোর দিবেন, ওই করিডোর দিয়ে অস্ত্র যাবে না খাদ্য যাবে সেটা কে দেখবে? সেটা দেখার তো চুক্তির মধ্যে শর্ত নাই। মানবিক কারণে আপনি পাঠাবেন কার কাছে? আমার গৃহযুদ্ধ চলতেছে, আমার এক প্রদেশের সাথে আমার কেন্দ্রীয় সরকারের লোকে গৃহযুদ্ধ চলতেছে। এই যুদ্ধটা তো তাদের গৃহযুদ্ধ, গৃহ বিবাদ। সেই বিবাদের মধ্যে আমি কেন একটা পার্সন হব? আমার কি ইন্টারেস্ট? এই চুক্তির মধ্যে আফসারি ভাই, হাসিনুর ভাই, একটা খারাপ জিনিস আছে। তারা 80,000 রোহিঙ্গা নিবে, 80,000, কোনো পুরুষ নয়, এই নয়, মহিলা নয়, শিশু নয়, এবং যাদের বয়স 25 থেকে 45 বছর, এদেরকে বাছাই করে 80,000 রোহিঙ্গা তারা নিবে। কি করবে? তাদেরকে তারা যুদ্ধে লাগাবে। কার বিরুদ্ধে? জান্তার বিরুদ্ধে। জান্তা যেমন রোহিঙ্গাদেরকে নিয়ে যুদ্ধে রোহিঙ্গাদেরকে সামিল করেছিল বিদ্রোহীদের বিরুদ্ধে, আবার আপনারা ওই পলিটিক্সে যাচ্ছেন, 80,000 দিবেন, তারা যুদ্ধ করবে কার সাথে? জান্তার বিরুদ্ধে। জান্তা তো এখন আছেই, তার তো একটা রাষ্ট্র আছেই, সে তো বেদখল হয় নাই। ওদের তো এই আরাকান তো একটা ছোট্ট প্রদেশ। ওদের যে সমস্ত কোচিন কাচিন কানন, এই যে চীন, ওই যে কুকি চীন, এগুলো তো বিশাল বিশাল সাম্রাজ্য, ওদের বিশাল সোর্স, ওদের ওই বারবার। এটা তো একটা পয়েন্টে আপনার ঘটনা ঘটতেছে। তো এখানে যে আপনি ঘটনাটা ঘটাইতে গেলেন, আমরা যে কথাগুলি পূর্ব বলছি যে গ্লোবাল পলিটিক্স হবে এবং 29 মিলিয়ন প্লাস গোপনে 21 মিলিয়ন, এই 50 মিলিয়ন টাকা এদেশে এসেছে। রাখাইন সহ এই দেশে আমাদের কিছু ভূখণ্ড, 7 সিস্টারের কিছু অংশ নিয়ে তারা একটা ইহুদি রাষ্ট্র তৈরি করতে চায়, খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। একথা আমি পূর্বে অনেকবার বলছি যে ব্রিটিশরা ভুল করে গিয়েছে, মুসলমানদের করে রাষ্ট্র দিয়ে গেছে, হিন্দুরা রাষ্ট্র দিয়ে গেছে, বৌদ্ধ করে রাষ্ট্র দিয়ে গেছে, শ্রীলঙ্কা 32 রাষ্ট্র দিয়ে গেছে, কিন্তু তারা এখানে খ্রিস্টানদের জন্য কোনো রাষ্ট্র দিয়ে যায় নাই। ভুল করে গেছে, সে 100 বছর পরে এসে সে ভুল শুধরাচ্ছে তারা, যে সেখানে
খ্রিস্টান রাষ্ট্র তাদেরকে করতে হবে। যদি এই ভারত সহ চীন সহ এদেরকে থ্রেডে রাখার জন্য এশিয়াতে তাদের একটা ইসরায়েলের মতো একটা ভূখণ্ডর দরকার, যেটা ইসরায়েল ফিলিস্তিনদের কাছ থেকে নিয়ে গেছিল জোর করে, ঠিক তেমনি জোর করে এখন নিয়ে যাওয়া হচ্ছে আপনার রাখাইন সহ আরো কিছু অঞ্চল যেখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে। এটার মধ্যে দুইটা কথা আছে। আমি যখন গুতেরেস আসছিল আফসারি ভাই, আমি ছিলাম আপনার শোতে, আমি বলছিলাম যে উনি একটা বিশেষ মেসেজ নিয়ে আসছেন, না হলে জাতিসংঘের মহাসচিব এখানে আসেনি। সে বিশেষ মেসেজটা হলো গুতেরেসের 2 টার্ম, উনি তো রাষ্ট্রসংঘের সেক্রেটারি, ওনার মেয়াদ মনে হয় কিছুদিনের মধ্যে শেষ হবে, 2-3 বছরের মধ্যে। আমেরিকা একটা প্রেজেন্টেশন দিতে চায় আমাদের সরকারকে, সেটা হলো ডক্টর ইউনূসকে পরবর্তী জাতিসংঘের মহাসচিবের টোপ দেওয়া হয়েছে, যার কারণে শেখ খলিলুর রহমানের নিরাপত্তা উপদেষ্টা করছে আমেরিকান পাসপোর্টধারী, আমেরিকান নাগরিক। আলী রিয়াজ আমেরিকার নাগরিক, নট পাসপোর্টধারী, নাগরিক। নাগরিক তারা তো ওত করছে যে আমি আমেরিকার পক্ষে নাগরিকত্ব নিচ্ছি এবং আমেরিকার যা শাসন এবং কার্যকলাপ যা কিছু আছে সব কিছু আমি পালন করব বলে আমি আমেরিকার নাগরিক হলাম। এই রিটেন দিয়ে তো সে নাগরিকত্ব নিয়েছে। তো এই লোকরা কিভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে?